एक फीमेल की फोटो खींच रहे हो। রাতের অন্ধকারে যন্ত্রমন্ত্রে ঠিক কি ঘটেছে? প্রতিবাদী মহিলাদের অনুমতি ছাড়াই কি তোলা হচ্ছিল তাদের ছবি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সিজেপির তরফ থেকে আয়োজিত এই প্রতিবাদ মঞ্চে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে রাত 11টার সময় পুলিশের এক আধিকারিক মঞ্চে বসা এক মহিলার ছবি তুলছেন। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে এই অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। গণতান্ত্রিক উপায়ে চলা একটি শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে সরব হয়েছে সিজেপি। ঘটনা পুরো আন্দোলনকে এক নতুন মোড় দিয়েছে। দিল্লির যন্ত্রমন্ত্রে চলতে থাকা সিজেপির আন্দোলন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিদিনই নতুন কোনো না কোনো ঘটনা বা বিতর্ক সামনে আসছে। অনশন চলছে, আন্দোলন চলছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে সমর্থন জানাচ্ছেন। কিন্তু এই সব কিছুর মাঝে রাত 11টার সময় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন আন্দোলনের সময় মঞ্চে বসে থাকা এক মহিলার ছবি দিল্লি পুলিশের এক সদস্য তার অনুমতি ছাড়াই তুলেছে। ঠিক কি বলেছেন অভিজিৎ দীপকে, দেখুন সেই ভিডিও। एक फीमेल की फोटो खींच रहे हो। ऑर्डर क्या है? विदाउट कंसेंट फीमेल की फोटो खींची जाए, ये ऑर्डर से डीसीपी के। आप तो पुलिस हो, आपको तो ये चीजें पता होनी चाहिए ना। आपने हमको ये चीजें सिखानी चाहिए, हमें आपको सिखानी पड़ रही है। पुलिस के लोग है ये, बिना कंसेंट के औरतों के फोटो खींच रहे, जासूसी कर रहे हैं ये लोग। सोशल मीडिया पर डालो कि कैसे ये लोग, पुलिस वाले लोग औरतों की फोटो खींच रहे विदाउट कंसेंट। ভিডিওতে দেখা যায় যে ঘটনাটি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথোপকথন ও বাকবিতণ্ডা শুরু হয়। ভিডিওতে দেখা যায় অভিজিৎ দীপকে পুলিশের ওই সদস্যকে প্রশ্ন করেন কেন একজন নির্দিষ্ট মহিলার ছবি তার অনুমতি ছাড়া তোলা হচ্ছে। তিনি দাবি করেন ওই পুলিশ সদস্য নাকি জানিয়েছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ডিসিপির নির্দেশেই এই কাজ করা হচ্ছে। এরপর শুরু হয় দীর্ঘ তর্ক। অভিজিৎ দীপকের বক্তব্য, যদি নিরাপত্তার কারণ থাকে তাহলে কোনো নির্দিষ্ট মহিলার ছবি তার সম্মতি ছাড়া তোলা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নের উত্তর থাকা উচিত। তিনি আরও বলেন, একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি আইনে গুরুত্ব পায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও সেই নীতি ব্যতিক্রম হওয়া উচিত নয়। অন্যদিকে ভিডিওতে পুলিশ সদস্যকে বলতে শোনা যায় সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং বিষয়টিকে অন্যভাবে দেখা প্রয়োজন। তবে ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট বা এর আগে পরে কি ঘটেছিল তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ওই ভিডিও নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে অভিজিৎ দীপকে আরও দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া মহিলাদের লক্ষ্য করে ছবি তোলা হলে তা তাদের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে। ভিডিওতে তাকে বলতে শোনা যায় যদি কোনো নিরাপত্তাজনিত প্রয়োজন থেকেই তথ্য সংগ্রহ করতে হয় তাহলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে বা নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই কোনো ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ থেকে থাকে তাহলে সেই নির্দেশের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। যদিও এই বক্তব্যগুলি সম্পূর্ণভাবে তার নিজের দাবি এবং এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ভিডিওতে উপস্থিত পুলিশ সদস্য বারবার বোঝানোর চেষ্টা করেন যে সেখানে কোনো ব্যক্তিকে হয়রান করার উদ্দেশ্য ছিল না এবং পুরো বিষয়টি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই দেখা হচ্ছে। ফলে এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হওয়ায় বিতর্ক আরও বেড়েছে। প্রসঙ্গত যন্ত্রমন্ত্রে এই আন্দোলনকে ঘিরে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি কখনো পানীয় জল পৌঁছাতে সমস্যা হয়েছে, কখনো খাবার আনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, আবার কখনো বিশ্রামের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও আপত্তির মুখে পড়তে হয়েছে। এমনকি আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী বালিশ ব্যবহার নিয়েও একসময় আপত্তি ওঠায় অনেকেই জলের বোতল মাথার নিচে রেখে বিশ্রাম নিয়েছিলেন। তবে এই সমস্ত অভিযোগের বিপরীতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে। ফলে আন্দোলন শুরুর পর থেকেই প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে মতপার্থক্য বা তর্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার এই ছবি তোলার অভিযোগ সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন হিসেবে আলোচনায় উঠে এসেছে। এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের অনশনও অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের প্রকাশিত তথ্য অনুযায়ী অনশনের নবম দিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাদের দাবি ইতিমধ্যেই তার ওজন 4 কিলোগ্রামের বেশি কমেছে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাতেও ওঠানামা দেখা যাচ্ছে। নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণের ভিডিও এবং মেডিকেল বুলেটিনও আন্দোলনের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। তবে এই তথ্যগুলি আন্দোলনকারীদের প্রকাশিত মেডিকেল আপডেটের ভিত্তিতে সামনে এসেছে। আন্দোলনের সমর্থকদের দাবি প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যন্ত্রমন্ত্রে এসে অনশনকারীদের পাশে দাঁড়াচ্ছেন। অন্যদিকে প্রশাসনের নজরও আন্দোলনস্থলের পরিস্থিতির উপর রয়েছে বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ফলে একদিকে স্বাস্থ্যগত উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আন্দোলনের গতি ও জনসমর্থন দুই দিকই এখন সমানভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এদিকে আন্দোলন ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রী দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন।
তার বমি শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। ভিডিওটি প্রকাশ করে সঞ্জয় সিং বলেন, দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ার ফলে আন্দোলনকারীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তার বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এবং তাদের শারীরিক অবস্থার প্রতি সংবেদনশীল হওয়া দরকার। তবে এই মন্তব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এসেছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ওই নির্দিষ্ট ঘটনার বিষয়ে আলাদা কোনো সরকারি প্রতিক্রিয়া তখনও প্রকাশ করা হয়নি। ফলে এই ঘটনাতেও একদিকে রয়েছে আন্দোলনকারীদের বক্তব্য, অন্যদিকে প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান এখনও পুরোপুরি সামনে আসেনি। শুধু অনশনে সীমাবদ্ধ না থেকে আন্দোলনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন অভিজিৎ দীপকে। কয়েকদিন আগে তিনি দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে গিয়ে ইউপিএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে সামনে রেখে তিনি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরেও যাচ্ছেন। সেখানে ছাত্র যুবকদের সঙ্গে মত বিনিময় এবং একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে, আন্দোলনকে শুধু যন্ত্রমন্ত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে একই ইস্যুতে জনমত গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। যদিও এই কর্মসূচির রাজনৈতিক বা সাংগঠনিক প্রভাব ভবিষ্যতে কতটা পড়বে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে অভিজিৎ দীপের সাম্প্রতিক সফরসূচি ঘিরে আলোচনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে মহারাষ্ট্রকে ঘিরেও নতুন অভিযোগ সামনে আনেন অভিজিৎ দীপকে। তার দাবি, প্রশ্নপত্র ফাঁস বিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল এমন কয়েকটি কোচিং প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি কিছু সিসিটিভি ফুটেজ শেয়ার করে দাবি করেন, পুলিশ ওইসব প্রতিষ্ঠানে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য পরোক্ষভাবে চাপ দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, প্রশাসনের পক্ষ থেকেও এই সিসিটিভি ফুটেজ বা অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে এই বিষয়টিও বর্তমানে অভিযোগ এবং পাল্টা ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্য, বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে এমন তথ্য পৌঁছতে শুরু করেছে এবং সেই কারণে তারা বিষয়গুলি প্রকাশ্যে আনছে। এদিকে অনশনের নবম দিনে এসে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হয়েছে বলেই দাবি করা হচ্ছে। আন্দোলনকারীদের প্রকাশিত তথ্য অনুযায়ী রবিবার যন্ত্রমন্ত্রে প্রায় 7,000 মানুষ উপস্থিত ছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানান। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের কয়েকজন সাংসদ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং বামপন্থী প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও রাজনৈতিক দলগুলির এই উপস্থিতিকে নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। কেউ এটিকে কোনো আন্দোলনের প্রতি সমর্থন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আন্দোলন নিয়ে বিস্তারিত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া বা অবস্থান জানানো হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে আন্দোলনকারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আন্দোলনকে ঘিরে প্রতিদিন নতুন নতুন অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বিতর্ক সামনে আসছে। অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগ, আন্দোলনস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন, অসুস্থ আন্দোলনকারীদের চিকিৎসা, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন এবং আন্দোলনকে দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ, সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তে আন্দোলনকারীদের একাধিক দাবি এবং অভিযোগ প্রকাশ্যে এসেছে, তবে তার সবকটির বিষয়ে সরকারি বা প্রশাসনিক অবস্থান এখনও সমানভাবে সামনে আসেনি। ফলে ঘটনাগুলিকে মূল্যায়ন করতে হলে উভয় পক্ষে বক্তব্য, ভবিষ্যতে প্রকাশিত সরকারি তথ্য এবং পরবর্তী ঘটনা প্রবাহ সবকিছুই বিবেচনায় রাখা জরুরি। আপাতত যন্তর মন্তরের এই আন্দোলন শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা জাতীয় স্তরের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।